আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। খিদিরপুর বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে দমকলের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ খারিজ করে দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। বিধানসভায় আজ এক বিবৃতিতে তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই দমকলের 3টি ইঞ্জিন ঘটনাস্থলে পাঠানো হয়, পরে যায় আরও কয়েকটি গাড়ি। ভোর 6টার মধ্যে তিনি নিজেও ঘটনাস্থলে পৌঁছন বলে দমকল মন্ত্রী জানান। মুখ্যমন্ত্রীও পরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত অগ্নি নির্বাপন শুরু হলেও আদিগঙ্গা থেকে জলের পাম্প চালানোর প্রক্রিয়া কিছুটা দেরি হয়েছিল, সে কথা দমকল মন্ত্রী স্বীকার করে নেন। এদিকে বিজেপি খিদিরপুর বাজারে অগ্নিকাণ্ডকে ম্যানমেড বলে অভিযোগ করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ ঘটনাস্থল পরিদর্শন ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সঙ্গে কথা বলেন। তিনি জানান, এর আগে আলিপুর কেন্দ্রীয় সংশোধনাগার এবং চিড়িয়াখানার পশু হাসপাতাল বেসরকারি সংস্থাকে বিক্রি করা হয়েছে। খিদিরপুর বাজারের জমিও বেসরকারি সংস্থাকে তুলে দেওয়ার জন্যই এই চক্রান্ত চলেছে। অন্যদিকে দমকল সূত্রে জানা গেছে, খিদিরপুরে এখনো ডাম্পিং ডাউন চলেছে। দমকলের 9টি গাড়ি ঘটনাস্থলে রয়েছে। কলকাতা হাইকোর্ট আরও শতাধিক NIOS DLED ডিগ্রি প্রাপ্তদের 2022-এর প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের সুযোগ দেওয়ার নির্দেশ দিয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্য গত 13 জুন এক নির্দেশে প্রাথমিক শিক্ষা পর্ষদকে মামলাকারীদের নথিপত্র যাচাই প্রক্রিয়ায় ডাকার নির্দেশ দিয়েছিলেন। এরপর নতুন করে আরও মামলা দায়ের হয়। সেই মামলার পরিপ্রেক্ষিতেই বিচারপতি আজ নির্দেশ দিয়েছেন, এই প্রার্থীদের জন্যও আগের নির্দেশ প্রযোজ্য হবে। আগামীকাল অর্থাৎ 18 জুন নথি যাচাই প্রক্রিয়ার শেষ দিন। প্রাথমিক শিক্ষা পর্ষদের গত 30 মে জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী 9 থেকে 18 জুন পর্যন্ত এই প্রক্রিয়া চলবে। এদিকে 2025-26 শিক্ষাবর্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আজ সূচনা করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামীকাল দুপুর 2টো থেকে 1 জুলাই পর্যন্ত নাম নথিভুক্তিকরণ ও আবেদন জানানো যাবে। কলেজ ও বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে 1 আগস্ট। উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে, 6 জুলাই প্রকাশ করা হবে মেধা তালিকা। 24 থেকে 31 জুলাই পর্যন্ত তথ্য যাচাইয়ের জন্য ছাত্রছাত্রীদের হাজিরা দিতে হবে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রচারের সময়সীমা আজ বিকেলে শেষ হচ্ছে। সব রাজনৈতিক দলের প্রার্থীরা শেষ মুহূর্তে ভোটারদের মন জয়ে মরিয়া চেষ্টা চালাচ্ছেন। আগামী বৃহস্পতিবার 19 জুন ওই কেন্দ্রে ভোট গ্রহণ। ভারত বাংলাদেশ ফুলবাড়ি সীমান্তে ভুটানের লরি ভারতে ঢুকতে না দেওয়ার প্রতিবাদে লরি চালকরা সেখানে আন্দোলন করছেন। এর জেরে ফুলবাড়িতে অচলাবস্থা দেখা দিয়েছে। রপ্তানি বাণিজ্য কার্যত বন্ধ। এই উত্তেজনার আবহেই রাষ্ট্রসংঘের এক প্রতিনিধি দল আজ সেখানে যায়। 40 জনের দলটি সীমান্ত এলাকা ঘুরে দেখার পাশাপাশি বৈঠক করেন BSF ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গেও। সীমান্ত বাণিজ্য, নিরাপত্তা, আন্তর্জাতিক পরিবহন ব্যবস্থার পাশাপাশি বিভিন্ন সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। ফুলবাড়ির বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে রাষ্ট্রসংঘের এক প্রতিনিধি দলের এই সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আজ রাজ্যের বাকি অংশে প্রবেশ করেছে। আলিপুর আবহাওয়া দপ্তরের অধিকর্তা ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে একথা জানান। আজ আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোতে যে পোর্শনটুকু বাকি ছিল আমাদের সাউথ ওয়েস্ট মনসুন প্রবেশ করায়, উত্তরবঙ্গে সব জেলাতে পুরোটা হয়ে গেছে। আর আজকে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আমাদের রাজ্যে প্রবেশ করেছে। এই হিসাবে আজকে 17 তারিখ পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু প্রবেশ করে গেছে। এদিকে দক্ষিণ পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের নিম্নচাপের প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। মৎস্যজীবীদের সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে আজও। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে গতরাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। আজও সকাল থেকে দফায় দফায় বৃষ্টির জেরে তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। মৎস্যজীবীদের জালে ধরা পড়তে শুরু করেছে জলের রূপলি শস্য ইলিশ। গত 14 জুন মধ্যরাত থেকে শুরু হয়েছিল সামুদ্রিক মাছ শিকার। গতকাল থেকে সুন্দরবনের নামখানা ঘাটে ফিরতে শুরু করে ইলিশ ভর্তি ট্রলার। প্রায় 25টি ট্রলার ইলিশ নিয়ে ঘাটে ফিরেছে। প্রথম দিনেই সুন্দরবনে 600 থেকে 800 গ্রাম ওজনের প্রায় 30 টন ইলিশ মিলেছে। বর্ষা প্রবেশের আগেই কলকাতা পুরসভা শহরের বিপজ্জনক বাড়িগুলি চিহ্নিত করার সিদ্ধান্ত নিয়েছে। বউবাজারে সম্প্রতি বাড়ি ভেঙে পড়ার মৃত্যুর ঘটনার প্রেক্ষিতে এই উদ্যোগ। পুরসভা সূত্রে জানা গেছে, পুর কমিশনার ধবল জৈন নতুন করে সমীক্ষা চালিয়ে শহরের বিপজ্জনক বাড়িগুলির তালিকা তৈরির নির্দেশ দিয়েছেন বিল্ডিং বিভাগকে। সেই তালিকা তৈরি হলে সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা বাড়িগুলি পরিদর্শন করে উপযুক্ত ব্যবস্থা নেবেন।
সাইবার জালিয়াতি মামলায় এনফোর্সমেন্ট নির্দেশালয় ইডি আজ শিলিগুড়ি শহরের বিভিন্ন এলাকায় তল্লাশি চালাচ্ছে। 5, 8, 9 ও 33 নম্বর ওয়ার্ডে অন্তত 6টি জায়গায় এই অভিযান চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে 2014 থেকে 2025-এর মধ্যে ভারতের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। নাগরিকদের, বিশেষ করে গ্রামীণ ও সুবিধা বঞ্চিত মানুষদের জন্য স্বাস্থ্য পরিষেবা সাশ্রয়ী ও সুলভ করা হয়েছে। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার ক্যালগেরিতে পৌঁছেছেন। আজ রাতে তিনি কানানাস্কিসে ওই সম্মেলনে যোগ দেবেন। 3 দেশ সফরের চূড়ান্ত পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল ক্রোয়েশিয়া যাবেন। ইরান ইসরায়েল উদ্ভূত উত্তেজনার প্রেক্ষিতে মার্কিন রাষ্ট্রপতি তেহরান থেকে সকলকে অবিলম্বে অন্যত্র চলে যাওয়ার আবেদন করেছেন। ভারতীয় নাগরিকদের সাহায্যার্থে বিদেশ মন্ত্রক চালু করেছে 24 ঘণ্টার হেল্পলাইন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ হরিয়ানার মানেশ্বরে ভারতের বৃহত্তম গতিশক্তি বহুমুখী পণ্যবাহী টার্মিনালের উদ্বোধন করেছেন। নদিয়ার কালীগঞ্জ বিধানসভায় উপনির্বাচনের জন্য প্রচার পর্ব আজ বিকেলে শেষ হচ্ছে। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। FIH হকি প্রো লিগে ভারতীয় মহিলা দল আজ ও আগামীকাল আর্জেন্টিনার মুখোমুখি হবে। আসছি বিস্তারিত খবরে। G7 শিখর সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কানাডার ক্যালগেরিতে পৌঁছেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী মোদী বলেছেন, এবারের শিখর সম্মেলনে তিনি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় নিয়ে বিশ্বের বিভিন্ন দেশের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। বিশেষ করে গ্লোবাল সাউথ প্রসঙ্গটিকে আলোচনার টেবিলে অগ্রাধিকার দেবেন তিনি। এছাড়াও জ্বালানি নিরাপত্তা, প্রযুক্তি ও উদ্ভাবন, কৃত্রিম মেধা সহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে G7 গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতা ও অন্যান্য আমন্ত্রিত দেশের নেতৃবৃন্দের সঙ্গেও আলোচনা হবে। উল্লেখ্য, এই নিয়ে টানা 6বার G7 শিখর সম্মেলনে অংশগ্রহণ করছেন প্রধানমন্ত্রী। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির আমন্ত্রণে তাঁর এই কানাডা সফর। আজ রাতে কানাডার কানানাস্কিসকে G7 শিখর সম্মেলনে যোগ দেবেন প্রধানমন্ত্রী। শীর্ষ সম্মেলনের ফাঁকে বিভিন্ন দেশের শীর্ষ নেতাদের সঙ্গেও তিনি দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। 3 দেশ সফরের শেষ পর্যায়ে প্রধানমন্ত্রী আগামীকাল ক্রোয়েশিয়া যাবেন। দুদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতেই তার এই সফর। মধ্য দক্ষিণ পূর্ব ইউরোপীয় এই দেশে কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর এটি প্রথম সফর। আন্তর্জাতিক যোগ দিবসের প্রাকালে প্রধানমন্ত্রীর ক্রোয়েশিয়া সফর বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে ক্রোয়েশিয়া যোগাভ্যাসের জনপ্রিয়তা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। সাধারণ মানুষের জীবনে যোগের ভূমিকা নিয়েও সচেতনতা বাড়ছে। ক্রোয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে সেদেশের ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে খুশির আমেজ। এই প্রথম ভারতের কোন প্রধানমন্ত্রী ক্রোয়েশিয়া যাচ্ছেন। রাজধানী জাগ্রেবে নরেন্দ্র মোদীকে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন সেদেশে ভারতীয় ও তাদের ক্রোয়েশীয় বন্ধুরা। সেখানে কর্মরত ভারতীয় এক তথ্য প্রযুক্তি কর্মী সম্রাট বলেছেন, ক্রোয়েশিয়ার মতো ছোট দেশেও ভারতের যে প্রভাব বাড়ছে তা অত্যন্ত সন্তোষজনক। জাগ্রেবের এক রেস্তোরাঁ কর্মী অভিষেক চৌহান আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীর সেদেশ সফর দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত করবে এবং ভারতীয়দের সামনে নতুন নতুন সুযোগ সম্ভাবনার দরজা খুলে দেবে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতির প্রেক্ষাপটে G7 গোষ্ঠীভুক্ত নেতারা সর্বসম্মতভাবে ইরান ও ইসরায়েলকে সংযত হওয়ার পরামর্শ দিয়েছেন। G7 গোষ্ঠীর নেতারা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিরতা বজায় রাখার প্রতিশ্রুতির কথা আবারও দুটি দেশকে স্মরণ করিয়ে দিয়েছেন। গোষ্ঠীর নেতারা বলেছেন, ইসরায়েলেরও নিজের নিরাপত্তা ও অস্তিত্ব রক্ষার অধিকার রয়েছে। যৌথ বিবৃতিতে G7 গোষ্ঠীর দেশগুলি সাধারণ মানুষের নিরাপত্তা রক্ষার বিষয়টির উপর গুরুত্ব দিয়েছেন। ওই অঞ্চলে অস্থিরতা এবং জঙ্গিদের মদত দেওয়ার ক্ষেত্রে ইরানকেই চিহ্নিত করেছেন গোষ্ঠীর নেতারা। এদিকে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরান ও ইসরায়েলের মধ্যে উদ্ভূত উত্তেজনার পরিস্থিতিতে তেহরান থেকে অবিলম্বে সকলকে অন্যত্র চলে যাওয়ার আবেদন জানিয়েছেন। সূত্রের খবর, বর্তমানে প্রায় 1 কোটি মানুষ ইরানের রাজধানী তেহরানে রয়েছেন। মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে, ট্রাম্পের এই স্থানান্তরিত করার আহ্বানের লক্ষ্য যাতে ইরান কৌশলগত আলোচনায় সামিল হয়। পাশাপাশি ট্রাম্প সমাজ মাধ্যমে মন্তব্য করেছেন, ইরানের কাছে পরমাণু অস্ত্র থাকতে পারে না। ইরান ইসরায়েলের চলতি সংঘর্ষের প্রেক্ষিতে পরিস্থিতির ওপর নজর রাখতে এবং ভারতীয় নাগরিকদের সাহায্য করতে বিদেশ মন্ত্রক 24 ঘণ্টার হেল্পলাইন চালু করেছে। টোল ফ্রি নম্বর হল 1800 118
797 এছাড়াও 911123012113 911123014104 এবং 911123017905 এই তিনটি ল্যান্ড নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়াও রয়েছে হোয়াটসঅ্যাপ নম্বর 919968299188। ইরানে ভারতীয় দূতাবাসের উদ্যোগে নিরাপত্তার কারণে সেখানকার ভারতীয় ছাত্রদের তেহরান থেকে নিরাপদ স্থানে বের করে আনা হয়েছে। ভারতের বিদেশ মন্ত্রক থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, শহরের অন্যান্য বাসিন্দারাও যেন নিজেদের উদ্যোগে অন্যত্র সরে যান। ভারতীয় দূতাবাস উদ্ভূত পরিস্থিতির মোকাবিলায় সব রকমের সহযোগিতার আশ্বাস দিয়েছে। ইরান ইসরায়েল সংঘর্ষের আবহে শেয়ার বাজারে আজ কিছুটা নিম্নগতি লক্ষ্য করা যাচ্ছে। বম্বে শেয়ার বাজারের সূচক সেন্সেক্স কারবারের শুরুতেই 186 পয়েন্ট পড়ে যায়। পরে অবশ্য তা সামান্য বেড়েছে। বেলার দিকে সেন্সেক্স 866 পয়েন্ট পড়ে 81,630-এ দাঁড়ায়। জাতীয় শেয়ার সূচক নিফটিও বাজার খোলার পরপরই 68 পয়েন্ট হ্রাস পায়। পরে অবশ্য তা সামান্য বেড়ে 24,890-এ দাঁড়ায়, যা 57 পয়েন্ট নিচে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ হরিয়ানার মানেসরে ভারতের বৃহত্তম গতিশক্তি বহুমুখী পণ্যবাহী টার্মিনালের উদ্বোধন করেছেন। 45 একর জমির ওপর গড়ে ওঠা এই টার্মিনালে 4,50,000 গাড়ি রাখা সম্ভব হবে। এ ধরনের বহুমুখী টার্মিনাল গড়ে তোলার ক্ষেত্রে সরকারের ভূমিকার উল্লেখ করে শ্রী বৈষ্ণব বলেন, 2021-এ এক্ষেত্রে যে সংস্কার করা হয়েছে তার ফলে এই অগ্রগতি সম্ভবপর হয়েছে। রেল পরিষেবার আধুনিকীকরণে সরকারের গৃহীত বিভিন্ন উদ্যোগের কথা শ্রী বৈষ্ণব উল্লেখ করেন। হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে 2014 থেকে 2025-এর মধ্যে ভারতের স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে। নাগরিকদের, বিশেষ করে গ্রামীণ ও সুবিধাবঞ্চিত মানুষদের জন্য স্বাস্থ্য পরিষেবা সাশ্রয়ী ও সুলভ করা হয়েছে। বিশ্বের বৃহৎ স্বাস্থ্য বীমা প্রকল্প আয়ুষ্মান ভারত, ই সঞ্জীবনী, টেলিমেডিসিন প্ল্যাটফর্ম সহ বহু স্বাস্থ্য পরিষেবার আওতায় চিকিৎসা সংক্রান্ত ব্যবস্থাকে আরও সুলভ, সাশ্রয়ী ও দায়বদ্ধ রূপে গড়ে তোলা হয়েছে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণীর FM প্রচার তরঙ্গে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। নদিয়ার কালীগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের জন্য প্রচারের সময়সীমা আজ বিকেলে শেষ হচ্ছে। সব রাজনৈতিক দলের প্রার্থীরাই শেষ মুহূর্তে ভোটারদের মন জয় মরিয়া। আগামী বৃহস্পতিবার 19 জুন ওই কেন্দ্রে ভোট গ্রহণ। 2025-26 শিক্ষাবর্ষে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য সেন্ট্রালাইজড অ্যাডমিশন পোর্টালের আজ সূচনা করবেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। আগামীকাল দুপুর 2টো থেকে 1 জুলাই পর্যন্ত নাম নথিভুক্তিকরণ ও আবেদন জানানো যাবে। কলেজ বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের প্রথম সেমিস্টারের ক্লাস শুরু হবে 1 আগস্ট। উচ্চশিক্ষা দপ্তর জানিয়েছে 6 জুলাই মেধা তালিকা প্রকাশ করা হবে। চাকরি ফেরানোর দাবিতে অনশন শুরু করেছেন আরও 5 চাকরি হারানো শিক্ষক শিক্ষিকা। বিকাশ ভবনের কাছে অবস্থান স্থলে বৃহস্পতিবার রাত থেকে অনশনরত 10 জন শিক্ষক শিক্ষিকার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। উল্লেখ্য, স্কুল সার্ভিস কমিশনের শিক্ষক নিয়োগের পরীক্ষার অনলাইন আবেদন পর্ব গতকাল শুরু হয়েছে। খিদিরপুরের বাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডে দমকলের বিরুদ্ধে ওঠা গাফিলতির অভিযোগ খারিজ করে দিয়েছেন দমকল মন্ত্রী সুজিত বসু। বিধানসভায় আজ এক বিবৃতিতে তিনি জানান, সেখানে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই দমকলের 3টি ইঞ্জিনকে ঘটনাস্থলে পাঠানো হয়। পরে আরও বেশি গাড়ি ঘটনাস্থলে যায়। ভোর 6টার মধ্যে তিনি নিজেও সেখানে পৌঁছন। মুখ্যমন্ত্রী পরে নিজেও ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত অগ্নি নির্বাপন শুরু হলেও আদি গঙ্গা থেকে জলের পাম্প চালানোর প্রক্রিয়ায় কিছুটা দেরি হয়েছিল, সে কথা দমকল মন্ত্রী স্বীকার করে নেন। এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খিদিরপুর বাজার পরিদর্শনে গেছেন। খিদিরপুর বাজারে এখনও দমকলের 9টি গাড়ি রয়েছে বলে জানা গেছে। দক্ষিণ পশ্চিম বাংলাদেশ ও সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে নিম্নচাপের প্রভাবে রাজ্যের বেশ কিছু জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান ও পশ্চিম মেদিনীপুর জেলায়
ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতার পাশাপাশি ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাবে। মৎস্যজীবীদের আজও সমুদ্রে পাড়ি দিতে নিষেধ করা হয়েছে। কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে গতরাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। আজও সকাল থেকে দফায় দফায় বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমেছে। কলকাতা পুরসভা এলাকায় সকাল 8টা পর্যন্ত সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কামডাহরি এলাকায় 27 মিলিমিটার। এফআইএইচ হকি প্রো লিগে ভারতীয় মহিলা দল আজও আগামীকাল আর্জেন্টিনার বিরুদ্ধে খেলবে। বর্তমানে 9 পয়েন্ট নিয়ে ভারত রয়েছে তালিকার 7ম স্থানে। খবর আপাতত এ পর্যন্তই।